heat of neutralization. Heat of neutralization. Heat of neutralization. Heat of formation, heat of combustion, আর heat of neutralization. এই তিনটাই আসলে ইম্পর্টেন্ট। তো হিট অফ নিউট্রালাইজেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকটা কনসেপচুয়াল, এটা অনেকটা হচ্ছে গিয়া তোমার এক্সপ্লেনেশন। তো সেটা একটু স্টার্ট করতে চাচ্ছি। হিট অফ নিউট্রালাইজেশন, দ্য অ্যামাউন্ট অফ হিট which is evolved when 1 mole of water is produced in acid base neutralization reaction is called heat of neutralization. Heat of neutralization. দেখবা যে যতগুলো হিট অফ হিটের আমরা যখন ডেফিনিশন দিচ্ছি, হিট অফ ফরমেশন বলতেছি, অর হিট অফ কম্বাশন মেনশন করতেছি, অর হিট অফ নিউট্রালাইজেশন মেনশন করতেছি, সেখানে না কোনো ভাবে 1 মোল থাকতে হয়, কোনো ভাবে 1 মোল থাকতে হয়। কারণ হিট অফ নিউট্রালাইজেশন হোক, হিট অফ ফরমেশন হোক, হিট অফ কম্বাশন হোক, এনি আদার হিট হোক, যে কোনো রকম হিট হোক, ওই সব হিটেই ইউনিট হচ্ছে কিলোজুল পার মোল। হিট মানেই কিলোজুল পার মোল, হিট মানেই কিলোজুল পার মোল। তাই তোমার এই কিলোজুল পার মোল হওয়ার কারণে এটার মধ্যে কোনো ভাবে 1 মোল ঘনত্ব থাকা লাগে। তো এই কারণে হিট অফ নিউট্রালাইজেশন মানে এই না যে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন থেকে যে হিট প্রডিউস হয় সেটা, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন থেকে যে হিট প্রডিউস হয় সেটা, এরকম না। The amount of heat which is evolved when 1 mole of water is produced. Condition: when 1 mole of water is produced. তার মানে আমরা যে হিট অফ নিউট্রালাইজেশন মেনশন করি, ওইটা অ্যাকচুয়ালি 1 মোল ওয়াটারের এগেইনস্টে। তাহলে 1 মোল ওয়াটার যখন প্রডিউস হয় অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে, then the heat is called heat of neutralization. For example, hydrochloric acid as an acid, sodium hydroxide as a base, react করে sodium chloride solution and H2O produce করলো, H2O liquid here, where del H is equal to minus 57.32 kilojoule per mole, minus 57.32 kilojoule per mole, minus 57.32 kilojoule per mole. তাহলে this is the heat of neutralization of this reaction. তাহলে ফলো করি, what is heat of neutralization? The amount of heat which is evolved when 1 mole of water is produced. এই যে 1 mole of water is produced in acid base neutralization reaction, then it is called heat of neutralization. এটা হচ্ছে heat of neutralization. This is heat of neutralization. Remember. So what is heat of neutralization? This is heat of neutralization. Then one important explanation, তা হচ্ছে heat of neutralization between all strong acids
all strong acids and strong base is constant. Heat of neutralization of all strong acid, strong base is constant. Heat of neutralization between all strong acid and all strong base is constant. তার মানে হচ্ছে যদি এমন হয় যে strong acid plus strong base, strong acid plus strong base is equal to salt plus water হয়, that time delta H is equal to minus 57.32 kilojoule per mole. It is fixed. It is fixed. Strong acid plus strong base is equal to salt plus water হলে del H এর ভ্যালু minus 57.32 kilojoule fixed. এই strong acid এ suppose hydrochloric acid, suppose sulfuric acid, even suppose nitric acid present. তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড or নাইট্রিক অ্যাসিড এদের কোনো একটা অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি or ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি, এরকম কোনো অ্যালকালি যদি অ্যাড করা হয় তাহলে তোমার কি হবে? হিট অফ নিউট্রালাইজেশন কত পাবো? minus 57.32 পাবো। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় তুমি সালফিউরিক অ্যাসিড ইউজ করলা আর তুমি নাইট্রিক অ্যাসিড ইউজ করলা, হিট অফ নিউট্রালাইজেশন চেঞ্জ হচ্ছে না। সোডিয়াম হাইড্রোক্সাইড চেঞ্জ করে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ, তা চেঞ্জ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ, তবু হিট অফ নিউট্রালাইজেশন কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। হিট অফ নিউট্রালাইজেশন চেঞ্জ হবে না, হিট চেঞ্জ হইতে পারে। মানে হিট চেঞ্জ হওয়া মানে কি? মানেটা হচ্ছে যে ধরো অ্যাসিড সালফিউরিক অ্যাসিড আর অ্যালকালি সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রডিউস হবে সোডিয়াম সালফেট, প্রডিউস হবে 2 মোল ওয়াটার, তারপরেও ডেল্টা এইচ লেখা হবে minus 57.32 কিলোজুল পার মোল। তাও লেখা হবে minus 57.32 কিলোজুল পার মোল। এতে তোমরা একটু ডিস্টার্ব হইতে পারো। তোমরা ডিস্টার্ব হবা যে এখানে তো 2 মোল ওয়াটার আছে, 2 মোল ওয়াটার আছে, তাইলেও কেন 57.32 মেনশন করা হলো? তাহলেও কেন 57.32 মেনশন করা হলো? সিম্পল অ্যান্সার, তুমি তো বলে আসতেছ কিলোজুল পার মোল, তুমি তো বলে আসতেছ যে কিলোজুল পার মোল। আমি তো এই রিঅ্যাকশন থেকে হিট প্রডিউস হবে কতটুকু, মানে এই রিঅ্যাকশনের থেকে প্রডিউস হবে হচ্ছে গিয়া minus 114.64। এই রিঅ্যাকশন থেকে যদি বলি যে কতটা হিট প্রডিউস হবে, তা হচ্ছে minus 114.64। কারণ 1 মোল ওয়াটারের জন্য হয় যদি 57.32, তাহলে 2 মোল ওয়াটার প্রডিউস হচ্ছে এখানে, তাহলে সেই হিসেবে ডাবল হবে 114.64। কিন্তু ওইটাকে কি এখানে হিট অফ নিউট্রালাইজেশন হিসেবে মেনশন করতেছে কিনা বা করে না কেন? কারণ হচ্ছে যে আমরা তো হিট অফ নিউট্রালাইজেশনের ডেফিনেশনেই বলে আসছি যেটা পার মোলের হিসাব, এটা পার মোলের হিসাব। আমাকে যদি বলে যে এই রিঅ্যাকশনে কতটা হিট প্রডিউস হবে, আমাকে যদি বলে যে এই রিঅ্যাকশন থেকে কতটা হিট প্রডিউস হবে, এটা কিন্তু দেখবো অনেক সময় টেকনিক্যালি মাইট দেয় টিচাররা দেখবো অনেক সময় টেকনিক্যালি তোমাদের আটকায় দিবে। এটা যদি এই রিঅ্যাকশন দিয়ে বলে যে এই রিঅ্যাকশনে কতটা হিট প্রডিউস হবে, তাহলে তোমার আনসার হচ্ছে 114.64। কিন্তু এই রিঅ্যাকশন দিয়ে যদি বলে যে এই রিঅ্যাকশনের হিট অফ নিউট্রালাইজেশন কত, তাহলে সেটা 57.32 কিলোজুল পার মোল। অর্থাৎ এখানে ডেরিভেটিভ হিসাবটা পার মোলে হবে, কিন্তু এই রিঅ্যাকশন থেকে হয়তো 114.64 কিলোজুল হিট প্রডিউস হবে, কারণ এখানে 2 মোল ওয়াটার প্রডিউস হচ্ছে। বাট আমরা তো হিটের ডেফিনেশনে বলতেছি যে 1 মোল ফর 1 মোল, যার জন্য এখানে মেনশন করা থাকতেছে 57.32। So do not hesitate, do not feel
যে প্রবলেম কনসেপ্ট ইজ যে delete remains same if the acid is strong and base is strong. 1 mole water হইলে 57.32, 2 mole water হোক আর 3 mole water হোক পার মোলের জন্য 57, কিন্তু টোটাল হিট হচ্ছে 140। তাহলে আমি ফলো করি যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হইলে হিট অফ নিউট্রালাইজেশন কত 57.32। তাহলে তোমাকে যদি বলে যে হোয়াট ইজ দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ কনস্ট্যান্ট হিট অফ নিউট্রালাইজেশন, মানে যেটা কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কত 57.32, কনস্ট্যান্ট ভ্যালু কত 57.32। আর সেটা কখনই কনস্ট্যান্ট যদি অ্যাসিড এন্ড বেস বোথ স্ট্রং হয়। অ্যাসিড বেস যদি বোথ স্ট্রং হয় তাহলে এটা 57.32 হবে। এখন কোশ্চেন হচ্ছে যে অ্যাসিড বেস চেঞ্জ করলেও হিট অফ নিউট্রালাইজেশন চেঞ্জ হচ্ছে না কেন? তার মানে অ্যাসিড বা বেস অ্যাসিড ডিফারেন্স করলে এটা কোনো ইম্প্যাক্ট নাই, অ্যাসিড ডিফার করলে এখানে কোনো ইম্প্যাক্ট নাই, বেস ডিফার করলেও এটার কোনো ইম্প্যাক্ট নাই, কেন নাই? মানে কি হলো তাহলে যে HCl এর অ্যাকোয়াস সলিউশনের সাথে NaOH এর অ্যাকোয়াস সলিউশন এর থেকে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন এন্ড H2O লিকুইড প্রডিউস হলো where delta H is equal to minus 57.32 কিলোজুল and সেটা পার মোলে। এটা দিয়েই আমরা বুঝিয়ে দিব যে এটা কেন কনস্ট্যান্ট থাকে। এইটা স্ট্রং অ্যাসিড আর এটা হচ্ছে স্ট্রং বেস, এটা স্ট্রং অ্যাসিড আর এটা স্ট্রং বেস। মনে রাখবা যে স্ট্রং অ্যাসিড এফ ফুললি ডিসোসিয়েটেড আর যেটা স্ট্রং অ্যালকালি ওটাও ফুললি ডিসোসিয়েটেড। ফুললি ডিসোসিয়েটেড মানে কি? ধরো এটা HCl এর সলিউশন, এটা একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশন, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশনে হাইড্রোজেন আয়ন এন্ড ক্লোরাইড আয়ন হিসেবে প্রেজেন্ট থাকে। যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন, সেই সলিউশনে সোডিয়াম আয়ন হিসেবে এন্ড OH আয়ন হিসেবে থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো স্যার এটা কি এক্সোথার্মিক রিঅ্যাকশন স্যার, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এটা? এটা তো ফার্স্ট অফ অল এক্সোথার্মিক, এটা তো অবশ্যই এক্সোথার্মিক, হিট তো ইভলভ হইছে, তো এটা তো অবশ্যই এক্সোথার্মিক। বাট আমাদের কাছে এটা এখন ইস্যু না যে আমরা এই নিয়ে কথা বলতেছি না, আমরা এখন কোনটা নিয়ে কথা বলতেছি যে অ্যাসিড আর বেস যদি স্ট্রং হয় তাহলে এখানে যে বেস পাওয়া গেছে 57.32, এইটা সব মানে যে কোনো স্ট্রং অ্যাসিড যে কোনো স্ট্রং বেস হইলেই এই ভ্যালুই থাকবে। আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড আনবো, তারপরেও দেখা যাবে যে 57.32 কিলোজুল পার মোল প্রডিউস হচ্ছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে কেন এটা কনস্ট্যান্ট থাকতেছে, তো সেটাই আমরা এখন উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। আমরা বলতেছি যে স্ট্রং অ্যাসিড মানেই হলো ফুললি ডিসোসিয়েটেড, স্ট্রং অ্যাসিড মানেই হচ্ছে ওই অ্যাসিডটা ফুললি ডিসোসিয়েটেড। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা কিনা ফুললি ডিসোসিয়েটেড, স্ট্রং বেস হলেও কি হয় ফুললি ডিসোসিয়েটেড। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের যত হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তার 100% ডিসোসিয়েটেড, যত সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তার 100% ডিসোসিয়েটেড। তো ডিসোসিয়েটেড হওয়াতে কি হয়, আমাকে বন্ড ব্রেক করার প্রয়োজন পড়ে না, বুঝছো ব্যাপারটা? যেহেতু তারা ডিসোসিয়েটেড তাহলে আমাকে কি করতে হয় না, বন্ড ব্রেক করতে হয় না।
আচ্ছা, বন্ড যদি ব্রেক না করতে হয় তাহলে তো তোমাকে এই বন্ড ব্রেকিং এর জন্য যে হিট দিতে হতো, বা বন্ড ব্রেকিং এর জন্য যে কিছু হিট অ্যাপ্লাই করতে হতো, বা বন্ড ব্রেকিং এর জন্য কিছু হিট তারা অ্যাবজর্ব করতো, যেটা কালকের কনসেপ্টে ইনভেস্টের জায়গা। আমি কি বলেছিলাম স্টার্টেতে, যে লেফটে ইনভেস্ট, রাইটে রিটার্ন। লেফটে ইনভেস্ট আর রাইটে হচ্ছে রিটার্ন। তারপরে আমাদের প্রফিট না লস এটা দেখা যায়, তারপরে আমরা বুঝতে পারি যে প্রফিট নাকি লস হয়েছে। তাহলে তোমরা যদি ইনভেস্টের জায়গায় দেখো, কোনো ইনভেস্ট নাই, কোনো ইনভেস্ট নাই তো, অর্থাৎ তোমাকে কোনো বন্ড ব্রেক করতে হয়নি, তাহলে তুমি কোনো এনার্জি অ্যাপ্লাই করতেছো না, কোনো এনার্জি তোমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে না, তাহলে আমার লাভ লসের হিসাব এখান থেকে পাচ্ছি না, এই দিকের কোনো ইম্প্যাক্ট নাই, লেফট সাইড আমাকে কোনো হেল্প করতেছে না। আচ্ছা, এইবার আসো রাইট সাইডে যাই। রাইট সাইডে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস মিলে যে সল্টটা প্রডিউস হয় এটাও স্ট্রং ইলেকট্রোলাইট, এটাও কি স্ট্রং ইলেকট্রোলাইট, এটা স্ট্রং ইলেকট্রোলাইট, এটাও স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং অ্যাসিড মানে স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং বেস মানে স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং সল্ট মানে স্ট্রং ইলেকট্রোলাইট, এটাও একটা স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে এও ফুললি ডিসোসিয়েটেড। এটা ফুললি ডিসোসিয়েটেড, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যখন সলিউশনে প্রডিউস হইছে, সেই সোডিয়াম ক্লোরাইড কি হইছে, সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন হিসেবে আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড যে নতুন করে ফর্ম করলো সেটাও ফুললি ডিসোসিয়েটেড এন্ড সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন হিসেবে আছে। তার মানে এখানে কোনো বন্ড ফর্ম করেনি, এখানে কোনো বন্ড ফর্ম করেনি, এখানে ব্রেক করেনি, এখানে ফর্ম করেনি। ব্রেক না করলে কোনো এনার্জি আমাকে দিতে হয়নি, আর ফর্ম না করলে সেখান থেকে কোনো এনার্জি পাওয়াও যায়নি। তাহলে এরা আমার থেকে কোনো এনার্জি নেয়ও নি, আর এ আমার কোনো এনার্জি দেয়ও নি। তাহলে এই এনার্জি দিল কে? এই 57.32 আসলো কোথা থেকে? এই 57.32 আসছে কিসের জন্য জানো? শুধুমাত্র এই ওয়াটারটা প্রডিউস হইতে বলে। এই 57.32 আসছে কার জন্য? অনলি ওয়াটারের জন্য। এবার একবার চিন্তা করো তো, যে অ্যাসিডের উপর ডিপেন্ড করতেছে না, অ্যালকালির উপর ডিপেন্ড করতেছে না, সল্টের উপরও ডিপেন্ড করতেছে না, যে হিটটা প্রডিউস হচ্ছে সেটা শুধুমাত্র ওয়াটারের পার্ট থেকে। তাহলে এখানে অ্যাসিড চেঞ্জ করলে কি ওয়াটার থাকবে না? এখানে অ্যালকালি চেঞ্জ করলে কি ওয়াটারটা থাকবে না? তো সবসময় যদি শুধু ওয়াটার উপরে হিট অফ রিঅ্যাকশন ডিপেন্ড করে, তাহলে তো সেই হিট কি আর চেঞ্জ হবে কখনো? ওই হিট কি আর চেঞ্জ হবে? এটার জায়গায় যদি সালফিউরিক অ্যাসিড হয় তাহলে কি হবে? সালফিউরিক অ্যাসিড তো একই, এটার জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড আসলে সেই একই তো হলো, এখানে সোডিয়াম সালফেট হবে। তাহলে এদের কেউ তো আমাকে মানে দে হ্যাভ নো ইফেক্ট, তাদের কারোরই কোনো ইফেক্ট নাই, কারণ তারা অ্যাবজর্ব করতেছে না, তারা প্রডিউসও করতেছে না, যা প্রডিউস হইতেছে সেটা ওয়াটার থেকে। মানেটা এরকম, আর একটু বলি, মানেটা হচ্ছে এরকম যে এটা পজিটিভ আয়ন, এটা নেগেটিভ আয়ন, এটা পজিটিভ আয়ন, এটা নেগেটিভ আয়ন, এটা পজিটিভ আয়ন, এটা নেগেটিভ আয়ন। এন্ড আমরা এই নেগেটিভ আয়ন কেটে দিতে পারি কমন আয়ন হিসেবে, এই পজিটিভ আয়ন কেটে দিতে পারি পজিটিভ আয়ন হিসেবে, কারণ এরা স্পেকটেটর, এরা ফ্রি আয়ন, এরা ফ্রি আয়ন। তাহলে লেফটে কি থাকলো? এইচ পজিটিভ একিউ, রাইটে কি মানে লেফটে কি থাকলো? ওএইচ মাইনাস একিউ, তার থেকে H2O লিকুইড। তোমরা জানো যে এইটার ওএইচ মিলে যদি ওয়াটার ফর্ম করে, তাহলে ওই ইকুয়েশনের ডেল এইচ কত? এই ইকুয়েশনের ডেল এইচ কত জানো? এত। এই ইকুয়েশনে, শুধু এই ইকুয়েশনের ডেল এইচ কত? এত। তাহলে এই ইকুয়েশন তুমি অ্যাসিড বেস চেঞ্জ করলেও তো
এই ইকুয়েশন কি চেঞ্জ হবে? এই ইকুয়েশনটা দিয়েই তো সব অ্যাসিড বেস নিউট্রালাইজেশন হয়। আর এই ইকুয়েশন থেকে যে হিট পাওয়া যায় সেটাই হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশন। তাহলে আমার হিটটা চেঞ্জ হওয়ার কোনো চান্স আছে? হিট কি আর চেঞ্জ হচ্ছে না। আমি তোমাদেরকে বলি, এই কোশ্চেনটা আসে এন্ড স্টুডেন্টরা এটা এক্সপ্লেন করে যে হিট অফ নিউট্রালাইজেশন কেন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে কনস্ট্যান্ট। তো অ্যান্সারটা মোস্ট অফ দ্য টাইম এটা ঠিক থাকে যে সবাই এই কথাটা ঠিক বলে যে স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস 100% dissociated. They are 100% dissociated. So that the heat of neutralization is found from this equation only. শুধুমাত্র এই ইকুয়েশন থেকে পাওয়া যায়, and this is why এটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে এটা বলে ঠিকই, কিন্তু না অনেক সময় আসলে কিছু জিনিস বলে কিন্তু ফিল করে বলতে পারে না, যে ফিল করে না। তোমাদের উচিত এটা ফিল করা যে এটা 100% ডিসোসিয়েশন মানে কি, ডিসোসিয়েটেড মানে কি। তার মানে এটা ডিসোসিয়েটেড হয়েই আছে, এটা ডিসোসিয়েটেড হয়েই আছে। সো দ্যাট এ যখন এইচ সাপ্লাই দেয়, সেই এইচ সাপ্লাই দেওয়ার জন্য আমাকে বন্ড ব্রেক করতে হয়নি। এ যখন ওয়েট সাপ্লাই দেয় তার জন্য আমাকে কোনো বন্ড ব্রেক করতে হয়নি। আর এইখানে কোনো বন্ড ফর্ম করেনি, কোনো বন্ড ব্রেক করে নাই, কোনো বন্ড ফর্ম করেনি। শুধুমাত্র যা হয়েছে তা হচ্ছে এইচ আর ওয়েট মিলে ওয়াটার ফর্ম করছে। এইচ আর ওয়েট মিলে জাস্ট কিনছে ওয়াটার ফর্ম করছে, এন্ড এই ওয়াটার ফর্ম করতে যায় যতটুকু এনার্জি প্রডিউস হচ্ছে। বন্ড কিন্তু কোথায় ফর্ম করছে? শুধু ওয়াটারে। আনডিসোসিয়েটেড একটা বডি আছে, সে হলো ওয়াটার। আনডিসোসিয়েটেড একটা বডি আছে, সে হচ্ছে ওয়াটার। যার কারণে এটা রিমেইন কনস্ট্যান্ট, যার কারণে এটা রিমেইন কনস্ট্যান্ট। রিমেম্বার, হ্যাঁ? তাহলে হিট অফ নিউট্রালাইজেশন বিটুইন স্ট্রং অ্যাসিড অল স্ট্রং অ্যাসিড এন্ড বেস ইজ কনস্ট্যান্ট। মানে যদি কোনো অ্যাসিড বেস স্ট্রং হয় তাহলে হিট অফ নিউট্রালাইজেশন 57.32 and it is constant, it is fixed, because strong acid strong bases are fully dissociated, they need not to be dissociated, তাদেরকে ডিসোসিয়েট হতে হয় না। and যেটা প্রডিউস হয় সল্ট, এটাও fully dissociated, so that there is no energy which is needed and there is no energy which is produced from the strong electrolyte. The amount of heat is produced only from this equation. এটা মেনশন করবা বলবে এই ইকুয়েশন থেকে পাওয়া যায়। তো এই ইকুয়েশনটা তো কমন ইকুয়েশন, এটা তো সব অ্যাসিড বেসের জন্য একটা কমন ইকুয়েশন। তাহলে যদি এটার উপরেই শুধু ডিপেন্ড করে তাহলে হিট অফ নিউট্রালাইজেশন অল টাইম কি থাকবে? 57.32 থাকবে। Number 1. Number 2, heat of neutralization between ethanoic acid and sodium hydroxide is minus 55.14 kilojoule per mole. Heat of neutralization between ethanoic acid and sodium hydroxide is minus 57.14 kilojoule per mole, যা কিনা কনস্ট্যান্ট ভ্যালু থেকে লেস। Heat of neutralization between ethanoic acid and sodium hydroxide is 55.14 kilojoule per mole. তার মানে কনস্ট্যান্ট ভ্যালু থেকে এই ভ্যালুটা কম। কেন? তো প্রিভিয়াস ডিসকাশন থেকে তোমাদের কাছে এখন অ্যান্সারটা এমন মনে হবে যে এখানে একটা অ্যাসিড যেটা কিনা উইক অ্যাসিড, এখানে একটা অ্যাসিড আছে যেটা কিনা একটা উইক অ্যাসিড। তার মানে হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হইলে হিট অফ নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট, বাট যদি এটা উইক অ্যাসিড উইক বেস হয়, মানে দুইটাই উইক হয় অথবা যে কোনো একদিকে উইক হয়, তাহলে সেটা আর কনস্ট্যান্ট থাকবে না। এটাই তো ন্যাচারাল।
কনস্ট্যান্ট থাকবে না, এন্ড সেটা কনস্ট্যান্ট থেকে কম হবে আরো। তাহলে এই কোশ্চেনটা যখন ডিরেক্ট ইথানলিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করলো, হ্যাঁ স্যার একটু বেশি হতে পারে স্যার, কনস্ট্যান্ট একটু বেশি, কনস্ট্যান্ট থেকে বেশি কি হতে পারবে? না, কনস্ট্যান্ট থেকে বেশি আসে, সেটা আসবো, সেটা একটা এক্সেপশনাল কেস, সেটা একটা এক্সেপশনাল কেস, সেটা শেয়ার করব। আমাদের নর্মাল এক্সপেকটেশন কি? আমরা যখন বলছি যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হইলে ভ্যালু কনস্ট্যান্ট, তাইলে যদি কোনো দিকে কোনো একটা যদি উইক হয় তাহলে কনস্ট্যান্ট থাকবে না। কিন্তু আমরা কি এটা আশা করবো যে কনস্ট্যান্ট থেকে বেশি? কেমন করে আশা করবো? দুইটাই স্ট্রং তাইলেই যদি 57.32 হয়, তাহলে দুইটা উইক অথবা একটা উইক হলে আমরা কেন আশা করবো এর থেকে বেশি হবে? ঠিক কিনা? ঠিক না? আমরা তো ডেফিনেটলি আশা করবো যে এটা কি হবে, লেস দেন কনস্ট্যান্ট হবে, ঠিক কিনা? এখন কোন একটা হয়তো বা আছে যেটাতে মোর দেন কনস্ট্যান্ট, কিন্তু সেটা কি না, অবশ্যই কি না, নর্মাল না, ঠিক না? কারণ মোর দেন কনস্ট্যান্ট কেন হবে? দুইটা স্ট্রং হইলে যদি 57 হয়, তাহলে যে কোনো দিক উইক হইলে সেটা অবশ্যই কম হবে কিছুটা, বা কম হওয়া উচিত। তো এবার আসো যে কেন কমে যায় কেন? অনেক সময় এগুলোর ভালো এক্সপ্লেনেশন পাই না আমরা, শুধু উইক আর স্ট্রং বলে অনেক সময় স্টুডেন্টরা পার পাইয়া যায় বা চায় যে এটাকে ওভারকাম করতে, শুধু স্ট্রং আর উইকের কথা বলে রেফারেন্স হিসেবে স্ট্রং আর উইক বলে পার হয়ে যায়, কিন্তু এভাবে পার হওয়া যাবে না। ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা স্পেসে হবে না মনে হয়, লেফটে থেকে দেখি। ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্ট করলে সোডিয়াম ইথানয়েট এন্ড ওয়াটার প্রডিউস হবে, যেখানে ΔH এর ভ্যালু -55.14 কিলোজুল পার মোল। ওকে, ইথানোয়িক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথানোয়িক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথানোয়িক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন হইলে সোডিয়াম ইথানয়েট এন্ড ওয়াটার হবে, তাই তো? ইট ইজ ন্যাচারাল। ইথানোয়িক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে সোডিয়াম ইথানয়েট প্লাস ওয়াটার হবে, যেখানে ΔH এর ভ্যালু 57.14 কিলোজুল। তোমরা কি এটা মনে করা উচিত না তোমাদের যে এইখানে এমনটা হয়নি যেটার কারণে 57.32 পাওয়ার কথা ছিল? তোমরা এভাবে ভেবো না যে এর মধ্যে এইটার ওয়েট মিলে heat of neutralization between ethanoic acid and sodium hydroxide হইতেছে -55.14 কিলোজুল পার মোল। ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে সোডিয়াম ইথানয়েট এন্ড ওয়াটার প্রোডিউস হইছে, যেখানে এইটার ওয়েট মিলে ওয়াটার ফর্ম করলে যে 57.32 কিলোজুল পার মোল হতে পারতো, এইটা ছাড়া কিন্তু না।
হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন মিলে যে ওয়াটার প্রডিউস হয়েছে সেখানে ডেলএইচ ভ্যালু -57.32 কিলোজুল পার মোল। এইটা হয়নি তা কিন্তু না, কারণ এটা ছাড়া তো এটা হিট অফ নিউট্রালাইজেশন হিসেবে ধরাই যাবে না, ঠিক না? এইটার ওয়েস্ট থেকে 1 মোল ওয়াটার প্রডিউস হবে, এই অংশ বাদ দিলে কি আর এটা হিট অফ নিউট্রালাইজেশন থাকলো না? তাহলে যে কোনো নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে এইটার ওয়েস্ট মিলে ওয়াটার প্রডিউস হবে 1 মোল, এবং সেখানে আমাদের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 57.32। কিন্তু সেটা আমরা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের বেলায় পেলেও উইক অ্যাসিড বা উইক বেজ হলে তা পাই না। কেন? তার জন্য তুমি কাকে দায়ী করবা? ডেফিনেটলি উইক অ্যাসিডটাকে, ঠিক কিনা? অর্থাৎ তোমাকে এইভাবে দেখতে হবে যেটা 57.32 পাওয়ার কথা ছিল কিন্তু তার থেকে কম পেলা। কতটুকু কম পেলা? এর ডিফারেন্স 2.18। এখন তোমাকে বের করতে হবে যে এই 2.18 যেটা, এই যে 2.18, এই 2.18 হিটটা আমি কোথায় লস করলাম? 2.18 হিটটা আমার লস হইলো কোথায়? লস হয়েছে এখানে যে এইটা তো উইক অ্যাসিড, আর রিমেম্বার যারা উইক অ্যাসিড এরা পার্শিয়ালি ডিসোসিয়েটেড থাকে। যারা উইক অ্যাসিড তারা কি থাকে? পার্শিয়ালি ডিসোসিয়েটেড। উইক অ্যাসিড উইক বেস যে কোনোটাই হোক, এরা পার্শিয়ালি ডিসোসিয়েটেড থাকে, পার্শিয়ালি। যারা এটা পার্শিয়ালি ডিসোসিয়েটেড থাকে, কিন্তু if want to take part in the neutralization reaction, if it want to take part in the neutralization reaction, তাকে ফুললি ডিসোসিয়েটেড হওয়া লাগবে, হওয়াই তো লাগবে যদি সে want to take part in neutralization reaction। তার মানে ইথানোয়িক অ্যাসিড যে ইথানোয়িক অ্যাসিডটা আনডিসোসিয়েটেড ছিল তাকে ডিসোসিয়েটেড হওয়া লাগবে। যে ইথানোয়িক অ্যাসিডটা আনডিসোসিয়েটেড ছিল তাকে কি হওয়া লাগবে? ডিসোসিয়েটেড হওয়া লাগবে। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজে কি এটা দরকার ছিল? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজে কি এমনটা ছিল না, কারণ তাদেরকে ডিসোসিয়েট হতে হয়েছে কি না। কিন্তু উইক অ্যাসিড উইক বেজ হলে তাকে ডিসোসিয়েট হওয়া লাগে, তাকে ডিসোসিয়েট হইতে হয়, কারণ ডিসোসিয়েটেড না হইলে তো সে নিউট্রালাইজ হইতে পারবে না বা আরেকজনকে নিউট্রালাইজ করতে পারবে না। তো উইক অ্যাসিড হিসেবে এটাকে ডিসোসিয়েট হতে হয়, আর এই অ্যাসিডকে ডিসোসিয়েট করতে যায় কিছু হিট অ্যাবজর্ব হয়, কারণ এটাকে ডিসোসিয়েট হইতে হইতেছে। তাহলে সে কিভাবে ডিসোসিয়েট হবে? হিট অ্যাবজর্ব করবে না, তাহলে সে হিট অ্যাবজর্ব করবে প্লাস 2.18 কিলোজুল পার মোল। তাহলে তোমার পাওয়ার কথা 57.32 কিলোজুল পার মোল, কিন্তু ইথানোয়িক অ্যাসিড ডিসোসিয়েট হইতে যায় 2.18 কিলোজুল পার মোল হিট কি করতে? অ্যাবজর্ব করতে। তুমি এখন পাবা কত? এত পাবা না। ব্যাপারটা কি? মনে করো তুমি 1000 টাকা পাই টাকার কাছে, 1000 টাকা তুমি মনে করো তোমার পাওনা 1000 টাকা। তোমাকে দেখাচ্ছে যে তুমি তো 1000 টাকা কাজ করছো, তো তুমি 1000 টাকা পেতে পারো, বা তোমার পাওনা 1000 টাকা। কিন্তু তুমি মনে করো তোমার পাওনা 1000 টাকা। আরেকটা এক্সাম্পল দেই, মানে যদিও এটা তোমাদের নিয়ে না, এক্সাম্পলটা অন্য একটা জায়গা থেকে দিতেছি। এক্সাম্পলটা এরকম, তোমরা একটা জিনিস তোমরা হয়তো অত খেয়াল করো না, রেস্টুরেন্টে যারা বয় হিসেবে কাজ করে, ধরো আছে না যে তারা কাজ করতে যায় একটা গ্লাস ভেঙে ফেলছে, বয় যে সে একটা গ্লাস ভেঙে ফেলছে, একটা প্লেট ভেঙে ফেলছে,
দিন শেষে দেখা যাবে কি জানো, তারে যে ধরো যত টাকা দেওয়ার কথা ছিল, রেমুনারেশন দেওয়ার কথা ছিল, মনে করো তারে দিন শেষে 500 টাকা দিত, দিন শেষে 500 টাকা দিত, কিন্তু তার প্রাপ্য 500 টাকা, দিন শেষে সে 500 টাকা পাইতো, দেওয়ার সময় তারে দিতে মনে করো 450 টাকা। কেন 450 টাকা দিল? সে একটা গ্লাস ভাঙছে, যার ফাইন 50 টাকা, সেটা মাইনাস করে দিয়ে তাকে 450 টাকা দিতে। ব্যাপারটা এমন না? তাহলে কি হইলো, যে তুমি 57.33 পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি পাচ্ছ কত 55। কেন? কারণ তুমি 2.18 অ্যাবজর্ব করছো। তাহলে এখানে স্ট্রং এসিড হলেও যে এক্সপ্লেনেশন, স্ট্রং বেস হলেও সে এক্সপ্লেনেশন। আর তোমরা খুব টেকনিক্যাল, এই 2.18 আমার মুখস্থ না তোমার মুখস্থ? এটাকে আমাদের জানা? এটা কিন্তু আমাদের জানা না, কিন্তু এটা পারলাম কি করে বলো তো? এটা তো আমার জানা ছিল না, তোমারও জানা থাকবে না, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে উইক অ্যাসিড বা উইক বেস যেটা আছে সেটাকে ডিসোসিয়েট করতে কতটুকু এনার্জি দিতে হইছে? পারবো না বলতে? অবশ্যই। কেমনে পারবো? এই দুইটা ডিফারেন্স করবো, ঠিক কিনা? তাহলে এমনটা। তাহলে হিট অফ ইউটিলাইজেশন, ইথানোইক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা বিলো কনস্ট্যান্ট, তার কারণটা হচ্ছে এটা। ক্লিয়ার না? ওকে, নাম্বার 3, heat of neutralization between HF and NaOH is -68.86 kilojoule per mole. -68.86 kilojoule per mole. তাহলে হিট অফ নিউট্রালাইজেশন বিটুইন হাইড্রোজেন ফ্লোরাইড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ -68.686 কিলোজুল পার মোল। তার মানে কি এটা মোর দেন কনস্ট্যান্ট? এর মানে কি এটা মোর দেন কনস্ট্যান্ট। তাহলে হিট অফ নিউট্রালাইজেশন বিটুইন হাইড্রোজেন ফ্লোরাইড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ 68.86 কিলোজুল পার মোল। তার মানে এটা মোর দেন কনস্ট্যান্ট। তাহলে সোডিয়াম HF aqueous solution প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডেরও aqueous solution প্রডিউস হলো সোডিয়াম ফ্লোরাইডের aqueous solution H2O লিকুইড, আর del H is equal to delta H is equal to -68.86 kilojoule per mole. ওকে ফাইন। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড হলে এটা মোর দেন কনস্ট্যান্ট, এটা মোর দেন কনস্ট্যান্ট। আচ্ছা, এইখানে এটা ইস্যু না যে কে স্ট্রং কে উইক, বা আদৌ এখানে কেউ স্ট্রং আর উইকের বিষয় আছে কিনা, এখানে এটা ইস্যু না। আবার রিপিট করি, ফার্স্টের এক্সপ্লেনেশন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, পরেরটাতে উইক অ্যাসিড স্ট্রং বেস, হয়তো আরো একটা দিতে পারতাম স্ট্রং অ্যাসিড উইক বেস, আর দিলাম না ওটা। বাট এই কোশ্চেনের অ্যান্সারে অনেক স্টুডেন্টরা জানতে চায়, বা স্টুডেন্টরা নিজেরা না বুঝে এখানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের কনসেপ্ট নিয়ে আসে। আমি তোমাদেরকে বলতে চাই এই এক্সপ্লেনেশনে নো ম্যাটার যে এদের কোনোটা স্ট্রং বা উইক কিনা, মানে এটা স্ট্রং জানো কিন্তু এটা উইক না স্ট্রং, এটা নট আ ম্যাটার হেয়ার। এখানে এটা কোনো ব্যাপার না। এই এক্সপ্লেনেশনটায় স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যালকালি কোনো ইস্যু না। এটা স্ট্রং ওইটা স্ট্রং, বা এটা উইক ওইটা স্ট্রং, এটা এখানে ম্যাটার হিসেবে আসতেছে না। এখানে মোর প্রডিউস হচ্ছে, আর মোর প্রডিউস হওয়ার পেছনে উইক অ্যাসিড উইক বেস কাজ করতে পারে না। মোর প্রডিউস হয়েছে তার জন্য তো উইক অ্যাসিড বা উইক বেস কারণ এগুলো হতে পারে না। উইক অ্যাসিড উইক বেসের কারণ যদি থাকে তাহলে সেখানে তো মোর হওয়ার কথা না। তাই এখানে স্ট্রং আর উইকের কোনো ইস্যু আসবে না। তাইলে ওই কথা আর আসবে না
যে এটা ফুললি ডিসোসিয়েটেড, ওটা পার্সিয়াল ডিসোসিয়েটেড, এটা পার্সিয়াল, ওটা ফুললি, এই কথাগুলোই এখানে আসবে না। এইখানে যেটা আসবে যে একটা কমন পার্ট, যে এইটার ওয়েস্ট মিলে এখানেও কি হবে, ওয়াটার হবে, এন্ড যে যার থেকে আমাদের ডেল এইচ এর ভ্যালু -57.32 কিলোজুল পার মোল। কারণ এইটা ছাড়া তো আর নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয় না। তাহলে আবার আমি বলতেছি, স্ট্রং উইক, উইক স্ট্রং, বা ফুললি ডিসোসিয়েট, পার্সিয়াল ডিসোসিয়েট, এইসব কিছু এখানে আসবে না। এইখানে বলবা যে এইটা এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে ডেল এইচ এর ভ্যালু এত, যেটা কনস্ট্যান্ট ভ্যালু থেকে বেশি। যখন এইটার ওয়েস্ট মিলে ওয়াটার প্রডিউস করে তখন কনস্ট্যান্ট ভ্যালু পাওয়া যায় এবং সেটা এত। এর থেকে যে এক্সট্রা ভ্যালু পাওয়া গেছে সেটা কেন পাওয়া গেছে, এবার এক্সপ্লেন করো। সেটা কেন পাওয়া গেল ওইটাই এখন এক্সপ্লেন করার ব্যাপার। আচ্ছা, একেবারে নতুন করে কে আসছে? সোডিয়াম হাইড্রোক্সাইড কি নতুন আসছে? না। হাইড্রোজেন এমন কি নতুন আসছে? না। কে নতুন করে আসছে? ক্লোরিন না? তার মানে এখানে একেবারে নতুন করে কে আসছে? ক্লোরিন। তার মানে এখানে তোমার যে এক্সেপশনটা, সেটা জন্য দায়ী কে হবে? ক্লোরিন। কারণ আর সবাইকে তো আমরা দেখছি, সবার সম্পর্কে জানি, শুধু ক্লোরিনের অ্যাটিটিউড জানি না। ক্লোরিন নতুন করে এখানে আসছে, তার মানে কে দায়ী? ক্লোরিন দায়ী। দায়ীকে সেটাকে খুঁজে বের করো। দায়ী হচ্ছে ফ্লোরিন আয়ন, ফ্লোরাইড আয়ন। দায়ী হচ্ছে ফ্লোরিন বা ফ্লোরাইড আয়ন। ফ্লোরাইড আয়ন এখানে দায়ী। fluoride ion is quite unstable. Fluoride ion is quite unstable. ক্লোরাইড যেমন স্টেবল, অর্থাৎ আয়ন হিসেবেই থাকতে পারে, ফ্লোরাইড তেমনি আয়ন হিসেবে থাকতে পারে না বা চায় না। ফ্লোরাইড আয়ন কোয়াইট আনস্টেবল। ফ্লোরাইড আয়ন আয়ন হিসেবে কোয়াইট আনস্টেবল। ফ্লোরাইড আয়ন আয়ন হিসেবে একটা ক্লোরাইড আনস্টেবল আয়ন। ফ্লোরাইড আয়ন আয়ন হিসেবে কি থাকতে পারে না? লিবারেট থাকতে পারে না অন্য আয়নের মতো, কোয়াইট আনস্টেবল। এর কারণটাও বলে দিবা যে ফ্লোরাইড আয়ন ইজ কোয়াইট আনস্টেবল বিকজ অফ ইটস চার্জ ডেনসিটি। বিকজ অফ ইটস চার্জ ডেনসিটি মানে তার চার্জ ডেনসিটি অনেক হাই। কেন হাই জানো? কারণ অ্যাটম হিসেবে এটা সবচেয়ে স্মল। এটা স্মল স্মল এটা স্মল একটা অ্যাটম, এই কারণে এর ডেনসিটি অনেক বেশি। ছোট মানুষ, কিন্তু দেখা গেছে যে ক্লোরাইড যে চার্জ ক্যারি করতেছে সে একা সেই চার্জ ক্যারি করতেছে, অথচ সে একটা খুব স্মল একটা অ্যাটম, যার কারণে চার্জ ডেনসিটি অনেক হাই হয়ে যায় তার। ফ্লোরাইড আয়ন ইজ কোয়াইট আনস্টেবল বিকজ অফ ইটস চার্জ ডেনসিটি। So that it cannot be liberated. It cannot be liberated. এটা লিবারেটেড থাকতে পারে না বা লিবারেটেড না, মুক্ত না। It cannot be liberated. এটা লিবারেটেড না। এই ফ্লোরাইড আয়ন নিয়ে কয়েকটা ইনফরমেশন দিলা, এটা আনস্টেবল চার্জ ডেনসিটির কারণে, এই কারণে এটা লিবারেটেড না। It produce bond with polar water molecule. এটা তখন কি করে? ওয়াটার মলিকিউলের সাথে বন্ড ফর্ম করে ফেলে। যেহেতু এটা লিবারেটেড থাকতে পারে না, তাই এটা পোলার ওয়াটারের সাথে বন্ড ফর্ম করে ফেলে। দেন সাম এক্সট্রা এনার্জি is produced. দেন কিছু এক্সট্রা এনার্জি প্রডিউস হয়। কারণ কি? ওই যে বন্ড ফর্ম করছে,
যত বেশি বন্ড তত বেশি এনার্জি, যত বেশি বন্ড তত বেশি এনার্জি। অন্য আয়নরা এটা করে নাই, অন্য কোনো আয়ন এই কাজ করে না যেটা ফ্লোরাইড করে। এবং সেটা কেন ফ্লোরাইড করে? কারণ ফ্লোরাইড টিকে থাকতে পারে না। দেন এটা কি করে? সাম এক্সট্রা এনার্জি প্রডিউস করে। দেন সাম এক্সট্রা এনার্জি ইজ প্রডিউস। আর এই এনার্জিটাকে বলা হয়, ইট ইজ কল্ড হাইড্রেশন এনার্জি। ইট ইজ কল্ড হাইড্রেশন এনার্জি। কেউ যদি ওয়াটারের সাথে বন্ড ফর্ম করে এবং ওয়াটারের সাথে বন্ড ফর্ম করে যদি কেউ এনার্জি প্রডিউস করে, তাহলে এটাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। তাহলে এটাকে বলা হয় হাইড্রেশন এনার্জি। তাইলে এখানে যে এই রিঅ্যাকশন থেকে যে হিট অফ রিঅ্যাকশন পাচ্ছি আমরা, এই রিঅ্যাকশন থেকে যে হিট অফ রিঅ্যাকশন পাচ্ছি, সেটা ইজ ইকুয়াল টু হিট অফ নিউট্রালাইজেশন প্লাস হাইড্রেশন এনার্জি। এই লাইনটা মনে রাখো। এই লাইনটা মনে রাখো। তাহলে হিট অফ রিঅ্যাকশন এই রিঅ্যাকশনের জন্য যে হিট অফ রিঅ্যাকশন আমরা পাচ্ছি সেটা হচ্ছে হিট অফ নিউট্রালাইজেশন প্লাস হাইড্রেশন এনার্জি। হিট অফ নিউট্রালাইজেশন প্লাস হাইড্রেশন এনার্জি, যার কারণে এটা মোর দেন কনস্ট্যান্ট, যার জন্যই এটা মোর দেন কনস্ট্যান্ট। রিমেম্বার, তাহলে এই যে তিনটা এক্সপ্রেশন দিলাম হিট অফ নিউট্রালাইজেশনের জায়গায়, ট্রাস্ট মি যে সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। হিট অফ নিউট্রালাইজেশনের কনসেপ্ট এন্ড এটা জানা যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস এটা কনস্ট্যান্ট থাকে, উইক অ্যাসিড উইক বেস হলে এটা বিলো কনস্ট্যান্ট হয়। আর যদি এই স্পেশাল কেস থাকে, অর্থাৎ এই কেসটা যেটা হাইড্রোজেন ফ্লোরাইড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সেটা মোর দেন কনস্ট্যান্ট হয়। এবং সেটা কেন মোর দেন কনস্ট্যান্ট হয়, ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, থার্মোকেমিক্যাল লজ, থার্মোকেমিক্যাল ল। তো থার্মোকেমিক্যাল ল যদি আমরা শেয়ার করি, তাহলে এখানে দুইটা থার্মোকেমিক্যাল ল আছে। একটা হচ্ছে ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল, একটা হচ্ছে ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল। তো থার্মোকেমিক্যাল ল হচ্ছে দুইটা, তার একটা হচ্ছে গিয়ে ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল। ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস লটা সিলেবাসে ওইভাবে এখন আর মেনশনেবল না, কিন্তু জানা থাকাটা ভালো যে আসলে কোনটা ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল। তো ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল কোনটা একটু বলি। ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল বলতে কোন একটা রিঅ্যাকশন ফরওয়ার্ডে হলে যতটুকু হিট অ্যাবজর্ব বা এমিশন হবে, ওই রিঅ্যাকশনটাই যদি ব্যাকওয়ার্ড হয় তাহলে ততটুকুই হিট কি হবে, অ্যাবজর্ব বা এমিশন হবে। তাই তো হওয়ার কথা। একটা রিঅ্যাকশন ফরওয়ার্ডে হলে যে ডেল এইচ, ওই রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড হলে সেই ডেল এইচ। শুধু ফরওয়ার্ডে যদি এক্সোথার্মিক হয়, ব্যাকওয়ার্ডে এন্ডোথার্মিক হবে। এই তো, এটা হওয়া ন্যাচারাল না? কারণ 5 - 3 যদি 2 হয়, তাহলে 3 - 5 = -2 হবে। ভ্যালু কি চেঞ্জ হবে? তো ডেল এইচ এর ভ্যালু কি চেঞ্জ হবে না, শুধু সাইন চেঞ্জ হবে। এটাই বলতে চাচ্ছিল। এটাই হলো ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল। একটা রিঅ্যাকশন ফরওয়ার্ডে হলেও যে হিট হবে, এটা ব্যাকওয়ার্ডে হলেও সেই হিট পাওয়া যাবে। এটাই হচ্ছে ল্যাভোইসিয়ের ল্যাপ্লাস ল। এটা নিয়ে আর বেশি বলবার নাই। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে হেস ল। 2 নম্বর হচ্ছে হেস ল, যেটাকে বলা হয় হেস ল অফ হিট সামেশন বা সামেশন অফ হিট। হেস লটা কি? হ্যাঁ, হেস লটা হচ্ছে এরকম যে এট কনস্ট্যান্ট টেম্পারেচার the heat of reaction remains
saying whether a reaction is completed in one step or several steps. এই হচ্ছে Hett's law. At constant temperature, the heat of reaction remains same, whether a reaction is completed in one step or several steps. খুব সহজ কথা যে একটা রিঅ্যাকশনের রিঅ্যাকশন আর প্রোডাক্ট যদি সেম থাকে, একটা রিঅ্যাকশনে রেট মানে রিঅ্যাকশন এন্ড প্রোডাক্ট যদি সেম থাকে, তাহলে ওই রিঅ্যাকশনটা যদি এক স্টেপে হয়, তাহলে যে হিট সে প্রডিউস করবে বা অ্যাবজর্ব করবে বা ডেলে যা হবে সেটা যদি সেভারাল স্টেপে হয় তাহলে একই হবে। যেমনটা তোমাদেরকে সেদিনও বলেছিলাম যে আমি 100 টাকা ইনভেস্ট করলাম, আমি দেখবো যে একটা সার্টিন টাইম পর যে এখন ক টাকা আছে। 110 টাকা হলে বুঝবো লাভ হয়েছে, 190 টাকা হইলে বুঝবো লস হয়েছে। তো লাভ লসের জন্য আমি কি দেখি যে আমার ইনিশিয়াল আর ফাইনাল। লাভ লসের জন্য দেখি আমার ইনিশিয়াল আর ফাইনাল। লাভ লসের জন্য দেখি না যে মাঝখানে আমি কি কয়টা গুডস সেল করছি, হাউ মেনি গুডস, সেটাকে আমার দেখার বিষয় নাই। লাভ লস হইতেছে আমার ইনিশিয়াল আর ফাইনাল। ঠিক এইখানেও তাই, যেহেতু ডেলিজ হইতেছে যে ডিফারেন্স অফ হিট বা ডিফারেন্স অফ বন্ড এনার্জি বিটুইন রিঅ্যাকশন প্রোডাক্ট, তো এটা ওয়ান স্টেপে হলো না সেভারাল স্টেপ হলো, ইট ডাজন্ট ম্যাটার। দ্যাট মিনস the heat of reaction doesn't depend upon the way of reaction, the method of reaction, the path of reaction. It just depends upon the bond energy between reaction and product. This is Hett's law. That means ধরো A reaction, B intermediate, C product. A reaction, B intermediate, C product. এখানে যেতে ইউ গট ডেল্টা H2, বি থেকে সি হবার সময় ইউ গট ডেল্টা H3। আর যদি এমন হয় যে এ ডিরেক্টলি সি তে কনভার্ট হয়, তাহলে ধরো ডেল্টা H1। তাহলে Hett's law কি ক্লেম করে যে ডেল H1 ইকুয়াল টু ডেল H2 প্লাস ডেল H3। এটাই হচ্ছে কি Hett's law। এটাই হচ্ছে Hett's law। ফর এক্সাম্পল, কার্বন প্লাস হাফ মোল অক্সিজেন, কার্বন মনোক্সাইড, ডেল H ইকুয়াল টু মাইনাস 110.5 কিলোজুল পার মোল। আর যদি কার্বন মনোক্সাইড প্লাস অ্যানাদার হাফ মোল অক্সিজেন, তাহলে হবে কার্বন ডাইঅক্সাইড। দ্যাট টাইম ডেল H ইকুয়াল টু মাইনাস 283.0 কিলোজুল পার মোল। তাহলে কার্বন ডাইঅক্সাইডে যে কনভার্ট হলো সেটা কয়টা স্টেপে হলো? 2 স্টেপে। কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়েছে, এবার সেটা হচ্ছে 2 স্টেপে। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে কত? টোটাল ডেল H মাইনাস 393.5 কিলোজুল পার মোল। অন্যদিকে কার্বন আর অক্সিজেন মিলে যে কার্বন ডাইঅক্সাইড হয়, সেই রিঅ্যাকশনটা ডেল H ছিল মাইনাস 393.5 কিলোজুল পার মোল। দ্যাট মিন্স এটা এক স্টেপে হলে যে হিট দিচ্ছে ওটা 2 স্টেপে হওয়ার পরেও টোটাল কিন্তু সেই পরিমাণ হিট। যদিও প্র্যাকটিক্যালি তোমাদের কাছে এটা পসিবল মনে হবে না, কারণ সিস্টেম লস আছে না, এন্ট্রপি আছে না। তো এটা বাস্তবে হয়তো হবে না, কিন্তু থিওরিটিক্যাল তো হবে। এটা হচ্ছে Hett's law। আর এটা সামেশন অফ হিট কেন বলে? কারণ কয়েকটা হিটের সাম, এই কারণে। একটা বিষয় যদি এমন হয়, মনে করো
অ্যারো অ্যারো অ্যারো, আর এইদিকে অ্যারো, আর এইদিকে অ্যারো। del H1, del H2, del H3, আচ্ছা del H2 দেই এটাকে, del H3 দেই এটাকে, del H4 দেই এটাকে, del H1 দেই এটাকে, del H5 দেই এটাকে। ঠিক আছে, তাহলে নাম্বার 1, del H1 is equal to del H2 plus del H3 plus del H4. Number 2, del H1 is equal to del H, ও এটা অ্যারো এদিকে, del H2 plus del H5. Number 3, del H1 is equal to del H2 plus del H তোমার হচ্ছে 3 plus del H মনে করো 4 plus del H5, সব দেওয়া হলো। কয়টা কারেক্ট আছে? কয়টা কারেক্ট আছে? বলো। কয়টা কারেক্ট আছে? মনে হচ্ছে যে 1 2 3 ও হইতে পারে, আবার 2 3 ও হইতে পারে, আবার 1 2 ও হইতে পারে। শেষ করো শেষ করো, ক্লাস শেষ, এটা দিয়েই শেষ। বলো। 1 2 বলি, 1 2 মনে হচ্ছে। হ্যাঁ 1 and 2, 1 and 2, অর্থাৎ এটা del H1, এটা আইদার এইভাবে ঘুরে আসছে নয় এইভাবে ঘুরে আসছে, কথা বুঝতে পারছো? তো দ্যাট এটা এই রুট হয়ে আসতে পারে অথবা এই রুট হয়ে আসতে পারে। তো ওই হিসেবে প্রথম দুইটা কারেক্ট ছিল, লাস্টেরটা না, সব যোগ করে না। ওকে, তো এই ধরনের কেসগুলো দেখবা যে আছে।